আচ্ছা দেখো, এবার তোমাদের পরের অঙ্কটা দেখো। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তোমাদের 1 নাম্বার করেছিলাম 4.2 এর। সো এবার দেখো 2 নম্বরটা কি বলছে যে x - 5y + 2 = 0 রেখাটি x² + y² - ax + 2y + 1 = 0 বৃত্তের একটি ব্যাস হলে এর মান নির্ণয় করো। মানে এই রেখাটি এই বৃত্তের একটা ব্যাস হলে আমাকে কি বলছে, এর মানটা নির্ণয় করতে বলছে। সো দেখো এটা একদম ইজি অঙ্ক। সো সেটার জন্য আমি একটু যদি তোমাদের দেখাই, জাস্ট একটা রাফ ছবি আঁকো। এটা হচ্ছে আমার 2। সো তোমার দেওয়া আছে গিভেন x - 5y + 2 একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে এরকম। আর and x² + y² - ax + 2y + 1 = 0। সো এখানে স্পর্শক বা তোমাদের জ্যা বা ছেদকে সব কিছু বলে নাই, জাস্ট এখানে তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে। সো এখন যদি বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, আমি কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। সো কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র হচ্ছে তোমাদের সি। এটা হচ্ছে -2 দ্বারা ভাগ করলে কি আসবে দেখো, a/2, এটাকে -2 দ্বারা ভাগ করলে -1 এরকম আছে। -2y ছিল নাকি +2y, তাহলে -1, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র যদি হয়। সো আমি বৃত্তটা একটু আঁকি, কারণ বৃত্তের ব্যাসার্ধ আমি বের করতে পারবো, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমার বৃত্তটা, যেটা সমীকরণ দেওয়া আছে। এটার কেন্দ্র আমাকে বলে দিছে, কেন্দ্র সি হচ্ছে তোমাদের a/2, -1। সো এই সরলরেখাটাকে বলছে এই বৃত্তের একটা ব্যাস, মেবি বৃত্তের ব্যাস হলে। সো যদি এরকম এটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে অবশ্যই সে কিন্তু আমার এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে অবশ্যই। তো এটা হচ্ছে আমার সরলরেখাটা, যেহেতু এটা বৃত্তের ব্যাস, অবশ্যই ব্যাস বা ব্যাসার্ধ যেতে হবে আমাকে বৃত্তের কেন্দ্র দিয়ে নিতে হবে। সো এটার সমীকরণ আমাকে কিন্তু দেওয়া আছে, x - 5y + 2 = 0। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাসটা বা সরলরেখাটা। হ্যাঁ, সো এখন দেখো, যেহেতু আমার এই সরলরেখাটা বা এই ব্যাসটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে ওকে সিদ্ধ হতে হবে। তো তুমি কি করো, এই কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা ওকে সিদ্ধ করে দাও সরলরেখাটা। তাহলে দেখো আমি বলতে পারি, যদি আমার 1 নং সরলরেখা হয়, তাহলে বলতে পারবো যে 1 নং সরলরেখাটি বৃত্তের ব্যাস হলে কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে কি সিদ্ধ হবে। বা তুমি বলতে যে কেন্দ্র দিয়ে গমন করবে অবশ্যই। 1 নং সরলের বৃত্তের ব্যাস অবশ্যই কি কেন্দ্র দিয়ে গমন করে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেখো সিদ্ধ করে দাও। তাহলে x এর জায়গায় বসাও a/2 আর y এর জায়গায় বসাও -1। তাহলে এটা আসবে সুতরাং a/2, তারপর তোমার আছে এখানে মাইনাস আছে, তাহলে এটার জন্য মাইনাস জন্য প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হবে 5 × 1 + 2 = 0 এরকম আসে। সো দেখো এখান থেকে আমার এর মানটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখানে আছে a/2, এখানে আছে তোমাদের 5 + 2 মানে 7 +7 = 0। সো a/2 = তোমাদের আসে -7। তাহলে a = আসে তোমাদের -14। ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, আমার এই মান বের হয়ে গেল। এটাই চাইছে, আর কিছু না। এটা আসলে কোনো তেমন ইম্পর্টেন্ট অঙ্ক না। সো এটা দ্বারা আমি এটাই বুঝতে পারলাম যে হ্যাঁ, আমাদের 4.2 চ্যাপ্টারটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ, স্পর্শক যা এগুলোর চ্যাপ্টার। হ্যাঁ, সো এখানে তোমাকে যে কোনোটা বের করতে বলতে পারে আর কি। হ্যাঁ, সো কারণ দেখো ব্যাস, ব্যাসার্ধ, যা স্পর্শক এগুলো সবই কিন্তু আমার সরলরেখা। হ্যাঁ, সো তার মানে এই চ্যাপ্টার যে মেন জিনিসগুলো সেগুলো কিন্তু তোমাদের
মানে সরলরেখা থেকে আসতেছে বা সরলরেখা দিয়েই আসবে বলতে পারো। সো এটা তোমাদের একটা। এবার যদি 2 বুঝবে তাহলে 3 দেখো কি বলছে যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5 0 বৃত্তের একটি ব্যাসের সমীকরণ নির্ণয় করো। এটার একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা তোমাদের এখানে 2টা কোশ্চেন করে, যা 6x প্লাস 8 ইকুয়াল টু 11 রেখার উপর লম্ব এবং 6 প্লাস 8 মাইনাস 11 রেখার সমান্তরাল। আচ্ছা, এটাও একটা ভালো অঙ্ক বলতে দেখো একটা বৃত্ত দেওয়া আছে আর এটা একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, যা হচ্ছে তোমার আচ্ছা দুটো তো সেম সমীকরণ দিচ্ছে, যা হচ্ছে তোমার এই যে সমীকরণটা আছে বা এই যে সরলরেখাটা, এই সরলরেখার উপর লম্ব হবে আর সেম সরলরেখা 2 নম্বর কাছে সরলরেখার সমান্তরাল হবে। সো এটাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো 3 নম্বরটা, মানে এগুলো সবই তোমরা পারবা কম বেশি। এখানে আমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরো এটা আমার একটা বৃত্ত, শিট, হ্যাঁ কারেন্ট চলে গেছে। সো আসলে কারেন্টটা চলে গেছে, এখন দেখা যাচ্ছে কি না আমিও নিজেও শিওর না। এখন কিছু করার নাই, কারণ আমি আসলে ক্লাসগুলো আরও আগে শেষ করা উচিত ছিল। আর এত ক্লাস এক একটা চ্যাপ্টারে, তাও তো বৃত্তটা ছোটো চ্যাপ্টার, সো এটা শেষ করা মানে একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াইছে। সো আচ্ছা যাই, আমি একটু মুখের কথাগুলো তোমরা একটু খেয়াল করে আমি কি বলি। সো এখন দেখো আমাকে বৃত্তের একটা সমীকরণ দিচ্ছে এরকম, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে আমার সি। সো এই বৃত্তের সমীকরণ আর দিচ্ছে এরকম যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা দিচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন দেখো আমার এই বৃত্তের কেন্দ্র বের করার জন্য আমরা আগে তোমাদের শিখাইছিলাম যে x স্কোয়ার y স্কোয়ার সহগকে আমরা 1 বানাতে হবে। তাহলে তোমাদের ওদের সহগ যেটা থাকবে x স্কোয়ার y স্কোয়ার দ্বারা ভাগ করে দেবে, তাহলে দেখবে সহগ 1 হয়ে যাবে আর কি। তাহলে 2 দ্বারা আমি ভাগ করে দিই, 2 দ্বারা ভাগ করলে এরকম আসবে, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5/2 ইকুয়াল টু 0, এরকম আসতেছে। এটা হচ্ছে আমার 1 নং বৃত্তের সমীকরণ। সো এটার কেন্দ্র আমি জানি, কেন্দ্র হচ্ছে আমাদের দেখো 1, মাইনাস 3, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, সো এটা একটা বিষয় গেল। এখন আমরা মোটামুটি একটা রাফ ছবি আঁকবো। সো এখন দেখো আমার হচ্ছে ও একদম ফার্স্টে বলছে 1 নম্বরে বলছে, আচ্ছা ধরো এটা 1 নম্বর, সরি এটা 1 নম্বর বলছে যে এরকম একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা হচ্ছে 6x প্লাস 8y মাইনাস 11 রেখার উপর লম্ব। সো এরকম একটা ব্যাসের সমীকরণ যেটা হচ্ছে এটার উপর লম্ব। সো যদি এরকম হয় তাহলে ধরো আমার এটা হচ্ছে আমার এরকম, সো এটা হচ্ছে আমার সরলরেখাটা। ধরো সো এটা হচ্ছে আমার সরলরেখাটা। হ্যাঁ, সো এটার সমীকরণ এরকম দেওয়া আছে আমার, তোমরা বলতে পারবা যে 6x প্লাস 8y এটা ইকুয়াল টু 11, এটা ধরো আমার 2 নং সমীকরণ। সো এটার আমাকে এমন একটা সরলরেখার বা আমাকে এমন একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা হচ্ছে এই রেখার উপর লম্ব বা 2 নং সরলরেখার উপর লম্ব। সো তাহলে এটার উপর লম্ব হলে, ব্যাস হলে তো অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই এই কেন্দ্র দিয়ে যেতে হবে। সো এই জন্য আমি কেন্দ্র দিয়ে নিলাম, ধরো আমি একটু লাল কালি ইউজ করি। সো এটা হচ্ছে আমার একটা ব্যাস, ধরো হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাস,
দেখো ও কিন্তু আমাকে কেন্দ্র দিয়ে গমন করছে আর হচ্ছে এই রেখার উপর লম্ব। এখন আমি কেন্দ্র তো অলরেডি জানি, কেন্দ্র হচ্ছে তোমাদের মাইনাস, এটা 1,-3, 1,-3। হ্যাঁ, সো তার মানে আমার কিন্তু এটা তো বুঝতে পারছি যে এটা একটা ব্যাস আর এটা হচ্ছে এই রেখার উপর লম্ব। আর যদি তোমাদের এটা সরলরেখার চ্যাপ্টারে আসতো তাহলে আমাকে এরকম বলতো যে 6 + 8 = 11 এই সরলরেখার উপর লম্ব এবং 1,-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এরকম বলতে সরলরেখার চ্যাপ্টারে। বাট এখানে একটু ঘুরে বলছে আর কি, এটা বৃত্তের চ্যাপ্টার, বৃত্তের সাথে রিলেটেড ব্যাস, এই জন্য আমার সরলরেখাটা না বলে ব্যাস বলছে আর কি। হ্যাঁ, সো এই জন্য এটা কেন্দ্র দিয়ে গমন করছে, মানে একটা ব্যাস হয়ে গেছে, আর এটা হচ্ছে এই রেখার উপর, ব্যাসটা হচ্ছে আমার কি এই রেখার উপর লম্ব। হ্যাঁ, সো এখন দেখো আমি কিন্তু এই ব্যাসের সমীকরণ সহজে বের করে ফেলতে পারবো, কারণ দেখো আমরা কিন্তু একটা সরলরেখার উপর লম্ব যদি একটা সরলরেখা হয় তাহলে ওই লম্ব সরলরেখার সমীকরণ আমি বের করতে পারি। সো এটা তুমি বলতে পারো এরকম 1 নম্বরের জন্য যে 2 নং সরলরেখার সাথে লম্ব ব্যাসের সমীকরণ। সো লম্ব হলে আমরা এরকম জানি, দেখো এটা হচ্ছে 8x + 6x + 8y, তাহলে তুমি কী করবা, এই x এর সাথে যে 6 আছে এটা নিবা y এর সাথে, আর y এর সাথে যে 8 আছে এটা নিয়ে আসবা x এর সাথে, তাহলে কী হবে 8x, আর মাঝখানে প্লাস আছে মাইনাস দিবা, -6y = আমরা কী লিখতাম, এখন k এর মানটা আমরা একসাথে বের করে ফেলতে পারবো, কারণ কেন আমার ব্যাসটা হচ্ছে 1,-3 বিন্দুগামী। সো তাহলে 1,-3 বিন্দুগামী হলে এটা আমি এখানে বসাই দিই, মানে x = 1 বসাবো আর y = -3 বসাবো, তাহলে দেখো এইটা আসে এখানে, আর এখানে আসবে তোমাদের 318 - 18, তাহলে এরকম আসে তোমাদের মাইনাস এরকম, আচ্ছা এটা আসে এরকম 8, একসাথে বের করে ফেলতেছি 8, কারণ এখানে 1 বসেছে আর এখানে 3 বসেছে, তোমাদের মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস তোমাদের 18 এরকম আসে। সো এটা আসে 26 আসে, তাহলে 8x 6y = কত আসে 26। সো এটাকে এই পাশে নিয়ে আসো, আর যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসে 4x - 3y, মাইনাসের কত আসছে তোমাদের 13 বা = 13 লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার একটা ব্যাসের সমীকরণ বের হলো। 4x - 3 = 13 হলো আমার এই ব্যাসের সমীকরণ। সো এখন অনেকে বলতে পারে ভাই এটাও তো ব্যাস হবে, হ্যাঁ এটাও একটা ব্যাস হবে, কারণ এটাও তো আমার কেন্দ্র, মানে ওই যে লম্বটা দিয়েছে আমাকে এটাও কিন্তু একটা ব্যাস, বুঝতে পারছো, এরা কিন্তু পরস্পরের লম্ব আছে, এটা আমরা এখানে দেখতে পাইছি, এই ব্যাস পরস্পর না, এটাও কিন্তু আমার কি একটা ব্যাসই হবে, ব্যাস বলা যাবে, বলতে পারো যে ব্যাস বলা যাবে, বুঝতে পারছো, এটাও একটা ব্যাস বলতে পারবা তোমরা। সো এবার দ্বিতীয় অংশ কি বলছে, যে সেম অঙ্ক, মানে 2 নাম্বার বা 2 নাম্বার বলতে পারো, বা দ্বিতীয় অংশে 2 নাম্বার বলছে যে তোমাদের এই 6x + 8y = 11 সরলরেখার সমতল একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করো, মানে আরেকটা 6x + 8y = 11 এই সরলরেখার সমান্তরাল একটা ব্যাস সমীকরণ নির্ণয় করো আর কি। তাহলে দেখো 6 + 8y = 11 এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণটা কী হবে, দেখো আমি যে আমি একটা ছবিতে যদি দেখাই তাহলে সমান্তরাল হচ্ছে এইটা, এইখানে আমি এটা আরেকটা কালার নেব নাকি সেম কালার নেব, আচ্ছা যে আরেকটা কালার নিলাম সমস্যা নেই। এটা হচ্ছে আমার ধরো 3 নাম্বার, যেটা হচ্ছে আমাদের 6x + 8y = 11, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। সো এটা সমান্তরাল, দেখো সো এটা সমান্তরাল দেখো এটা সমান্তরাল, তোমার যে ব্যাসটা সেটা কিন্তু এইটাই, বুঝতে পারছো, মানে এটা কিন্তু সমান্তরাল, দেখো এটা সমান্তরাল, এটা একটা ব্যাস, তাহলে আমরা সমান্তরাল সরলরেখার সমীকরণ কীরকম জানি, যে আমরা এটা আরও ইজি। সো সমান্তরাল ক্ষেত্রে তোমরা এরকম জানতা, সো বলতে পারো যে 3 নং, এই 3 নং সরলরেখার
সরলরেখার সমান্তরাল ব্যাসের সমীকরণ। ব্যাসের সমীকরণ হচ্ছে এরকম। সমান্তরাল হলে আমরা জানি এক্স ওয়াই সহগের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা 6 + 8y হবে। সো 6x + 8y হবে ইকুয়াল টু হচ্ছে আমাদের কে। সো কে এর মানটা আমি তাও সমান্তরাল ও কিন্তু সেম বিন্দুগামী, যেহেতু ব্যাসটা কেন্দ্রগামী হয়, তাহলে আমি কেন্দ্রের স্থানে আমরা বসাই দিই। তাহলে তোমরা এরকম লিখতে পারো যে 6x + 8y। সো 6 এর জায়গায় বসা 1, তাহলে 6, আর এখানে হচ্ছে মাইনাসের 318, 324, সরি এখান থেকে এইটা আসছে 324। সো যদি এরকম হয় তাহলে এরকম আসে 6x + 8y ইকুয়াল টু তোমাদের -18 আসে 18। তাহলে এটা এই পাশে নিয়ে আসলে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এরকম আসে যে 3x + 4y প্লাস এটাকে করলে হচ্ছে 9। সো এটা হচ্ছে তোমাদের এটা রাফ ছবি আঁকছি। সো একই সমীকরণ দিছে, এই জন্য আর কি তোমাদের এটা একটু আলাদা আলাদা আসছে, যেহেতু দুইটাই দেখো এটার যে সমীকরণ দিছে এটা কিন্তু সমীকরণটা একই দিছে, এই জন্য আর কি লম্ব আর সমান্তরাল ক্ষেত্রে আলাদা আলাদা আসছে। বাট আমরা রাফ ছবিতে দেখা যাচ্ছে এখানে একটা বেশি, বুঝতে পারছো? বাট যদি এটা দুইটা আলাদা দিত তাহলে দেখতো যে কোনোভাবে ওর দুইটা সমীকরণ সেম আসতেছে। সো এটা হচ্ছে ব্যাপার। সো বুঝতে পারছো আমরা কে এর মানটা কীভাবে বের করছি এখানে। মানে তোমাদের আমার কী করেছে যে 6x + 8y = 11 সরলরেখার সমান্তরাল একটা ব্যাস সমীকরণ বের করতে বলছে, আবার কি সেম সমীকরণ মানে 6x + 8y = রেখার উপর লম্ব একটা ব্যাসের সমীকরণ আমাকে বের করতে বলছে। সো এখানে আসলে মানে দুইটা ব্যাস হবে, একটা হচ্ছে তোমাদের 4x - 3y = 13, মানে রিয়াল ছবিতে হলে একটা হচ্ছে এটা, আর একটা তোমাদের 3x + 4y + 9 = 0। হ্যাঁ, তো এখানে একটা ব্যাস মনে হইতেছে, বাট আমরা এটা রাফ ছবি আছি, এখানে দুইটা ব্যাস হবে, কারণ দুইটা সমীকরণ আলাদা আলাদা আছে, তার মানে কি ব্যাস দুটো তো আলাদা আলাদা। সো দুইটা ব্যাস আলাদা, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের কি যে একটা ব্যাস হচ্ছে আমার কি যে তোমাদের এই 2 নং এই যে ব্যাসটা আছে এই ব্যাসটা হচ্ছে আমাদের এই সরলরেখার উপর কি আমার লম্ব, আর এই ব্যাসটা যে আছে এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সাথে সমান্তরাল, বুঝতে পারছো? বা সেম সরলরেখাটাতে সমান্তরাল বলতে পারো। মানে এই যে 2 নং ব্যাসটা যে আসছিল এটা ধরো যদি 2 নং ব্যাস হয়, এটা হবে হচ্ছে আমার 6x + 8y = 11 রেখার সমান্তরাল, আর 1 নং যে ব্যাসটা এখানে বের করছে এটা হচ্ছে আমার 6x + 8y + 11 এর উপর লম্ব। সো এই দুটি ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, এখানে একটা মনে হচ্ছে, বাট এখানে দুইটা আসবে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের একটা রাফ ছবি। সো এটা গেল তোমাদের 3। তারপর 4 দেখো যে এটা ইম্পর্টেন্ট অঙ্ক মেবি, যে মূলবিন্দু হতে x² + y² - 10x + 20 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন মূলবিন্দু হতে, এখন দেখো কাহিনী হচ্ছে মূলবিন্দুটা কোথায় আছে এটা কিন্তু আমি জানি না। সো যদি মূলবিন্দুটা বাইরে হয় তাহলে স্পর্শক হয় দুইটা, আর মূলবিন্দু যদি তোমাদের ইসে হয় কী বলে বৃত্তের পরিধির উপরে হয় তাহলে স্পর্শক হবে একটা, আর মূলবিন্দু যদি বৃত্তের ভেতরে হয় তাহলে কোনো স্পর্শক হবে না আর কি। মানে সেদক হবে। সো আসলে সত্যি কথা বলতে এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসছে, দেখো এখানে অনেকবার আসছে, তারপরে এই ইসের পরেও আসছে, বুঝতে পারছো? সো এখন দেখো আমাদের মূলবিন্দু আসলে কোথায় অবস্থিত, এটা হচ্ছে আমার দেখা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ, সো মূলবিন্দু কোথায় আছে এটা আমরা কিন্তু দেখতে পারি শুধু বৃত্তের সমীকরণ দেখে, কারণ তোমাদের আমি শিখেছিলাম যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। সো যেহেতু দেখো এখানে মূলবিন্দুটা এখানে দেখো আমাদের এই বৃত্তের সমীকরণে আমাদের এই ধ্রুবক পদটা বা সিটা কিন্তু প্লাস হয়, তার মানে মূলবিন্দু অবশ্যই কিন্তু বাইরে। হ্যাঁ, ধ্রুবক পদ আমাদের মাইনাস হয়, তাহলে মূলবিন্দু হতে হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত। আর মূলবিন্দু যদি যদি ধ্রুবক পদটা মাইনাস হতো তাহলে মূলবিন্দু হতো বৃত্তের ভিতরে, আর যদি তোমাদের ধ্রুবক পদটা 0 হতো তাহলে আমাদের মূলবিন্দু কিন্তু হতো বৃত্তের পরিধির উপর। সো এটা একটু দেখানোর চেষ্টা করি। যেমন দেখো আমার 4-এর 1, সো আমাকে এরকম বৃত্তের সমীকরণ দিছে,
স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 মাইনাস 10 প্লাস 20 ইকুয়াল টু 0। সো এটা আমার 1 নম্বর বৃত্তের সমীকরণ। এখানে এই সমীকরণ দেখে আমরা আসলে আরও অনেক কিছু বুঝতে পারতেছি। দেখো এখানে আমার ওয়াইটা নাই, ওয়াই মানে কি এফ ইকুয়াল টু 0, তার মানে এটার কেন্দ্র কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। সো এটার কেন্দ্র আমি তাহলে কি হবে, কেন্দ্র দেখো কোটির মান 0 হবে কেন্দ্র, তাহলে কেন্দ্র হচ্ছে আমাদের 5,0 আর ব্যাসার্ধ হবে তোমাদের আর ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে 25 25 প্লাস 0 মাইনাস এর 20, এটা আসবে 5√5। সো সমীকরণ দিলে আমি হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু বের করতে পারি। সো এই চ্যাপ্টারে মানে বেশিরভাগ অঙ্কে ফার্স্ট কাজ তোমার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলা। সো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে আমরা একটা চিত্রটা আঁকার চেষ্টা করি। চিত্র আঁকলে ধরো অঙ্ক শেষ। যেমন এটা ধরো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমার মূল বিন্দু। সো এখন দেখো কাহিনী হচ্ছে আমার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলে বুঝতে পারবো যে মোটামুটি রিয়াল ছিল আর কি। হ্যাঁ, তাও এটা হচ্ছে তোমাদের কোয়ালিটিভ ডায়াগ্রাম, মানে কোয়ান্টিটেটিভ না আর কি। সো এখন দেখো আমরা তো বলছি যে মূলবিন্দু হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। সো মূলবিন্দু থেকে আমাদের এই বৃত্তে কিন্তু দুটি স্পর্শক আঁকা যাবে। সো এটার কেন্দ্র তো আমি বুঝতে পারতেছি যে এক্স অক্ষের উপর অবস্থিত। এটা নতুন করে বলার কিছু নাই, কারণ তোমরা আগে থেকে জানো, এগুলো আমরা 4.1 পড়ে আসছি। সো এটার কেন্দ্র হচ্ছে এখানে কেন্দ্র সি, 5,0 এটা। আর হচ্ছে তোমাদের দেখো এটা স্পর্শক দুইটা হবে এরকম, এটা মূলবিন্দু, দুইটা স্পর্শক। সো ধরো আমি যদি ব্যাসার্ধটা দেখাই এরকম, এই কেন্দ্র থেকে এখানে লম্ব টেনে দিলাম, স্পর্শকের উপর লম্ব টানো সেম ভাবে এখানে এটা হচ্ছে লম্ব বি, বি বিন্দু। এটা আর এটাও কিন্তু আমার আর। সো দেখো এখানে আমাকে বলছে যে এটা দুটো হচ্ছে স্পর্শক। হ্যাঁ, দুটো স্পর্শক আমি আঁকতে পারি, কারণ মূল বিন্দু যদি বাইরে থাকে বা কোনো একটা বিন্দু যদি বাইরে থাকে তাহলে সেটা থেকে দুটো স্পর্শক হয়। তাহলে ও এ আর ও একটা স্পর্শক, আর ওবি কিন্তু আমার আরেকটা স্পর্শক। সো তোমাকে বলছে যে আমাকে ও এ আর ওবি এর সমীকরণ বের করতে, স্পর্শক দুটি সমীকরণ বের করতে। হ্যাঁ, সো ও এ আর ওবির দৈর্ঘ্য যদি বের করে তাহলে সেটা কিন্তু আমি একদম ইজিলি বের করতে পারি, কারণ আমি জানি যে বিন্দুটা যদি বসাই দিই, এটাকে রুট করে দিলে আমার দৈর্ঘ্যটা বের হয়ে যায়। সো ধরো আমাকে যদি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আমরা এরকম বলতাম যে স্পর্শকের দৈর্ঘ্য এরকম। স্পর্শকের দৈর্ঘ্য তোমাদের এরকম ছিল যে ও এ ইকুয়াল টু ওবি, আমাদের এরকম ছিল যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তোমাদের মনে থাকে মানে বিন্দুটা বসে প্লাসের 2g এক্স ওয়ান প্লাসের 2f ওয়াই ওয়ান প্লাসের তোমাদের সি, এটা ছিল। সো এখানে আমি যদি বিন্দুটা বসাই দেওয়া মানে 0 0 বসাই দেওয়া, তাহলে এটা কি আসবে দেখো 0 + 0 + 0 + 0, আর সির মানটা আসে শুধু +20। ঠিক আছে, তাহলে এরকম আসতেছে। এটাকে করলে আসে হচ্ছে তোমাদের 4 × 5 = 20, মানে 20 করলে হচ্ছে 4 × 5, তাহলে 2টাকে বাইরে নিয়ে আসলে 2√5 আসে। এত একক। এটা হচ্ছে তোমাদের স্পর্শকের দৈর্ঘ্য যদি চাইতো আর কি, আমি এত ইজিলি বের করে ফেলতে পারতাম।
সো এখন দেখো আমার ও আমাকে বলছে স্পর্শকের স্পর্শক দুটি সমীকরণ নির্ণয় করতে পারো করতে বলছে। মানে আমরা কিন্তু স্পর্শক দৈর্ঘ্য বের করার জন্য শুধু ওই বৃত্তের সমীকরণের লেফট সাইডে শুধু বিন্দুটা বসাই দিছি আর কি, মানে কোন বিন্দুগামী। হ্যাঁ, বা তোমরা বলতে পারো এখানে যে বিন্দু ছিল সেই বিন্দুগামী সেই বিন্দুটা বসাই দিছি। সো এই ক্ষেত্রে আমার স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু বের হয়ে যাবে আর কি। সো আর আমরা তো জানি যে ও আর ওবিডি দৈর্ঘ্যটা আমার সমান, দুইটা স্পর্শক সমান। সো স্যার তো জানে যে তুমি সহজে দৈর্ঘ্য বের করে ফেলতে হবে, এই জন্য স্যার দৈর্ঘ্য বের করতে বলা নাই। হ্যাঁ, তোমাকে বলছি যে মূলবিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, মানে ও আর ওবি স্পর্শকের সমীকরণ। ঠিক আছে। সো এখন দেখো আমরা যদি স্পর্শক সমীকরণ চাই তাহলে আমরা জানি মূলবিন্দুগামী যে কোনো সরলরেখা বা স্পর্শক সমীকরণ জানি, সেটা ধরে নেই। মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ, এটা আছে তোমার এরকম y = mx ছিল মনে যদি থাকে, মূলবিন্দুগামী এরকম ছিল। তাহলে এটাকে আমি যদি একটু ইয়া করি, কারণ দেখো এটা দুইটাই কিন্তু মূলবিন্দুগামী। সো তুমি একটা নিয়ে চিন্তা করলেই হয়। সো তাহলে এটাকে আমি একটু এই পাশে নিই, তাহলে mx - y = 0। সো এটা হচ্ছে আমার কত 2 নং ধরো স্পর্শক। হ্যাঁ, স্পর্শকের সমীকরণ। এখন দেখো এখানে শুধু আনন, কিন্তু আমার ঢাল বা এমটা। তাহলে একটা শর্ত হলে তোমার হয়ে যায় এমন মান বের করার জন্য। আমার শর্তটা কি দেখো, শর্ত হচ্ছে তোমাদের এই কেন্দ্র থেকে, এটা সবসময় মনে রাখবো যে কেন্দ্র থেকে আমার এই স্পর্শকের লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ সমান। বুঝতে পারছো? মানে কেন্দ্র থেকে আমার এই স্পর্শকের লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। কারণ দেখো এই তোমাদের এসি বলো, এসিটা আর আর বা সিএ বলো, যেটাই বলো, এটার কেন্দ্রের ব্যাসার্ধ কিন্তু সমান। কারণ দেখো কেন্দ্র হতে আমরা স্পর্শকের লম্ব দূরত্ব কিন্তু আমার আর বা ডি, যেটাই বলো তুমি, সেটাই কিন্তু আমার আর বা ডি ছিল। ডি বা এটাও সেম এরকম। বুঝতে পারছো? সো তুমি যেটাই চিন্তা করো না কেন এটাও আর হবে, মানে ও কেন্দ্র থেকে তোমার ওবি রেখার লম্ব দূরত্ব ডি হবে, ও রেখার লম্ব দূরত্ব ডি হবে বা আর হবে, যেটাই বলো। হ্যাঁ, সো তার আমি বুঝতে পারলাম যে তোমাদের কেন্দ্র থেকে আমাদের এই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। সো এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু এমটা বের করে ফেলতে পারবো। যেমন তোমরা এরকম বলতে পারো যে মানে ও এ ইকুয়াল টু তোমাদের এরকম ও এ বা সি এ বা সিবি ইকুয়াল টু আর বলতে পারো আর কি। তোমাদের যেহেতু ও আর ও বি হচ্ছে স্পর্শক, তবে অবশ্যই আমাদের কেন্দ্র তোমাদের 5,0 হতে 2 নং স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ মানে √5 এককের সমান হবে। সো এটা দিয়ে আমরা কাজ করি। এখানে তোমাদের কেন্দ্র 5,0 থেকে 2 নং স্পর্শকের, এখানে কেন্দ্র 5,0 হতে আমার এই সমীকরণ 2 নং স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। দেখো এটা কিন্তু আমাকে বলে দিচ্ছে আর কি, বুঝতে পারছো? যে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো আর কি। যদি এরকম বলতে যাই এটা একটা স্পর্শক প্রমাণ করো, তাহলে কিন্তু আমরা ডি ইকুয়াল টু আর দেখাইতাম, বাট ও বলে দিচ্ছে যে এটা স্পর্শক। সো এখন দেখো আমরা তো লম্ব দূরত্ব বের করতে জানি। 5,0 বিন্দু হতে আমার এই 2 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে আমার ডি। সো এটাই আমি সূত্র এখানে বলতে হবে যে ডি ইকুয়াল টু আর। তাহলে ডিটা বসাই দাও তুমি। এখানে আমরা হচ্ছে ডিটা প্লাস মাইনাস নিয়ে কাজ করব, কারণ দেখো প্লাস মাইনাস আমি জানি হচ্ছে এরকম যে তোমাদের এই সমীকরণে আমি হচ্ছে ওই কেন্দ্রীয় স্থানকে বসাবো। তাহলে এখানে আছে এম আর এক্সের জায়গায় বসাবো 5, তাহলে 5m মাইনাসের ওয়ার জায়গায় বসাবো হচ্ছে 0 ডিভাইডেড বাই তোমাদের এম স্কোয়ার মাইনাস +1 বা 1² ছিল, এটা এরকম ছিল, ইকুয়াল টু তোমাদের √5। আমি বৃত্তের ব্যাসার্ধ আমার √5 ছিল। সো দেখো আমার রুট আছে ওয়াই পাশে, আমি একটু কষ্ট করে বর্গ করে দিই।
বড় করে দিলে দেখো কি আসে, এখানে আমাদের প্লাস মাইনাসটা কিন্তু চলে যাবে যদি এখানে বড় করে দিই। সো তাহলে দেখো কি আসতেছে এখানে, এরকম আসবে যে 25m², আর নিচে আমার রুটটা উঠে যাবে, যে m² + 1, এখানে চলে আসবে শুধু 5। ঠিক আছে, সো এবার কোনাকানি গুণ করে দিলে দেখো সহজ হয়ে যায়। এখানে 25m² ইকুয়াল টু তোমাদের এটা অভ্যাস নিয়ে গেলে 5m² + 5 এরকম আসে। সো এখন দেখো আমার এখানে আছে তোমার 25। সো তাহলে এটা আছে 20 বা 20m² ইকুয়াল টু আসে 5। তাহলে দেখো আমার m² আসতেছে কত, আমাদের 1/4 আসবে, বা m ইকুয়াল টু প্লাস মাইনাস তোমাদের 1/4। তাহলে দেখো m এর কিন্তু দুইটা মান আসছে, বুঝতে পারছো? m এর কিন্তু দুইটা মান আসছে। তাহলে আমাদের সরলরেখার সমীকরণ কেমন হবে দেখো। সো দেখো আমি m এর যেহেতু দুইটা মান আসছে, অবশ্যই আমার কিন্তু বৃত্তের এখানে স্পর্শক দুইটা, এই একটা এই একটা। দেখো আমাকে বলেই দিছে যে আমার এখানে দুইটা স্পর্শক হবে, m এর দুইটা মান দিয়ে বোঝাচ্ছে যে এখানে স্পর্শক দুইটা, মানে m এর দুটি মান পাওয়া মানে হলো আমার সরলরেখা বা স্পর্শক কিন্তু দুইটা আর কি। সো প্লাস নিয়ে একটা স্পর্শক সমীকরণ পাবো, আর মাইনাস নিয়ে একটা স্পর্শক সমীকরণ পাবো। তাহলে আমি এই 2 নং সমীকরণে বসাই দিই, আমাদের এই যে 2 নং সমীকরণ ছিল এখানে m এর দুইটা মান বসাই দিই। তো তাহলে 2 নং সমীকরণ হতে আমার বসাই দিই m এর মানটা, তাহলে দেখো আমার কি আসে, ওটা ছিল হচ্ছে এরকম y = mx + c। তাহলে m এর সাথে প্লাস মাইনাস, সেইখানে তো আমি একটু কাহিনী করছিলাম। y = mx ছিল না, তাহলে m আছে 1/4 × x। ঠিক আছে, এরকম। সো এটাকে যদি একটু গুণ করে দিই, বা এখানে আমি যদি করি তাহলে 4y + x এরকম আসে, এরকম আসতেছে। সো এবার প্লাস নিয়ে আমি একটা পাবো, প্লাস নিয়ে একটা স্পর্শক পাই, তাহলে 4y = x, বা তোমরা বলতে পারো এরকম যে x - 4y = 0। এটা আমার একটা স্পর্শকের সমীকরণ। আর একটা আছে তোমাদের মাইনাস নিয়ে, আর হচ্ছে এরকম যে 4y = -x। তাহলে এটাকে এরকম আসে যে কী করতে পারি আমি, এটা বেশি, তাহলে x + 4y = 0 এরকম আসে। তো এটা আমার হচ্ছে আর একটা x + 4। এখানে কি আমি কোথাও ভুল করছি নাকি? ওটা 2y আসার কথা ছিল। ও আচ্ছা, একটা ভুল করছি ভাইয়া এখানে, এর জন্য তো দেখো এটাকে আমি যখন রুট করব তখন এটা তো হাফ আসবে, এটা কিন্তু হাফ হবে, কারণ এখানে স্কোয়ার ছিল, আমি রুট করছি বা বর্গমূল করছি। তাহলে এটা 2, এটা 2, এটাও 2, এটাও 2, তাহলে এটাও 2, এটাও 2। তাহলে একটা x - 2y = 0, আর x + 2y = 0। সো এটা হচ্ছে আমার দুইটা স্পর্শক। ধরো একটা হচ্ছে তোমাদের 3 নং, এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 3, আর এটা সমীকরণ নম্বর 4। সো এটা হচ্ছে তোমাদের কি অবস্থা, এটা 3 না, এটা ধরো 3, এটা একটা স্পর্শক, এটা হচ্ছে আমার আরেকটা স্পর্শক। হ্যাঁ, সো এখন দেখো এটা হচ্ছে x - 2y = 0, এটা হচ্ছে x + 2y = 0। সো দুইটা স্পর্শক পাইছে। এখন দেখো ও স্পর্শকের সমীকরণ হবে কোনটা, তোমাদের x - 2y = 0, কারণ দেখো আমার ও এটা কিন্তু দেখো ও যে স্পর্শকটা আছে এটা হবে তোমাদের
এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 0। কেন এটা হবে? কারণ দেখো এটা কিন্তু আমার উপরের দিকে উঠতেছে, মানে এই স্পর্শকটা উপরের দিকে ওঠা মানে কি ঢালটা পজিটিভ। দেখো এক্স আর ওয়াইয়ের যদি চিহ্ন বিপরীত হয় তাহলে আমরা জানি ঢাল পজিটিভ হয়, কারণ আমাদের ঢালের সূত্রে কিন্তু মাইনাস ছিল। সো এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে। এর জন্য হচ্ছে তোমাদের এই এক্স মাইনাস টু ওয়াই হলো আমাদের এই, এটা ঢাল যেহেতু পজিটিভ এই জন্য এক্স মাইনাস টু হচ্ছে আমাদের এটা এই স্পর্শকের সমীকরণ। আর এটা হচ্ছে তোমাদের এক্স প্লাস, এটা দেখো নিচে দিকে নামতেছে তার মানে ঢালটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0। কারণ ঢালের সূত্রে আমার মাইনাস ছিল, সো এখানে যেহেতু আমাদের একটা প্লাস আছে তার মানে এখানে মাইনাস, ঢালটা নেগেটিভ আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এই সমীকরণ দুইটাই একটা কিন্তু ধ্রুবপথ নাই, ধ্রুবপথ নাই মানে কি ও কিন্তু মূলবিন্দুগামী ছিল, বুঝতে পারছো? সো ঢাল দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, যার ঢাল পজিটিভ সে উপর দিকে উঠবে, আর যার ঢাল নেগেটিভ সে নিচের দিকে নামবে। সো এক্স আর ওয়াই যদি চিহ্ন একই থাকে, মানে চিহ্ন বিপরীত থাকে এক্স আর ওয়াইয়ের, তখন আমার ঢালটা হয় পজিটিভ। আর এক্স আর ওয়াইয়ের চিহ্ন যদি আমার কী থাকে একই থাকে তখন ঢাল হয় নেগেটিভ। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। সো এটা কিন্তু মোটামুটি সহজ অঙ্ক ছিল, কারণ তোমাকে যে বিন্দুটা দিয়েছিল সেটা হচ্ছে মূলবিন্দু ছিল আর কি। মূলবিন্দু থেকে আমার স্পর্শক আসতেছিল, এই জন্য আমাদের বিষয়টা সোজা। আর আমরা ওটা কীভাবে বুঝছি যে এটা আর কি, যেমন এরকম ছিল আমাদের সির মান দেখে, যেমন আমি যদি দেখছিলাম যখন আমাদের সির মানটা নেগেটিভ হয় তখন কিন্তু আমাদের এই মূলবিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে। তারপর তোমাদের সি যদি প্লাস হয় তাহলে তোমাদের এরকম সি প্লাস হলে কিন্তু আমাদের মূলবিন্দু আছে বৃত্তের বাইরে। সো আর যদি সি ইকুয়াল টু তোমাদের 0 হয় তাহলে এটা হবে মূলবিন্দুগামী। সো এটা এই জন্য আমি বৃত্তের সমীকরণ থেকে এটা বুঝতে পারি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এটাই অ্যান্সার। এটা গেল তোমাদের 4-1। এরপর 4-2 দেখতে পারো। তোমাকে কী বলছে যে 5,-5,4 বিন্দু হতে x প্লাস y মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 0 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো এখানে কিন্তু আমার মূলবিন্দু দেওয়া নেই, বলছে এই বিন্দু থেকে এই বৃত্তে আমি স্পর্শক আঁকবো, একটা আঁকি বা দুইটা আঁকি, সেই সমীকরণ চাইছে। এখন কত হচ্ছে ভাই, এই সবার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই বিন্দুটা কোথায় আছে এটা জানতে হবে, যে বৃত্তের কোথায় আছে। সো এখন দেখো যেহেতু এটা মূলবিন্দু না, তার মানে আমি সির মান দেখে কিন্তু বুঝতে পারবো না যে এটা কি বৃত্তের বাইরে আছে নাকি বৃত্তের আছে নাকি বৃত্তের পরিধির উপর আছে। সো এই জন্য আমি কী করবো, এই বিন্দুটা আমি এই বৃত্তের সমীকরণ বসাবো। যদি বসায় দেখি প্লাস মান আসছে তার মানে বিন্দুটা বাইরে আসছে, বৃত্তে যদি আমার 0 আসে তাহলে পরিধির উপর অবস্থান করতেছে এই বিন্দুটা, আর যদি মাইনাস আসে তাহলে বৃত্তের ভিতরে অবস্থান করতেছে এই বিন্দুটা। সো মাইনাস হবে না আগেই বলছি, কারণ এখানে আমার স্পর্শক যেহেতু বলছি, স্পর্শক হলে অবশ্যই বিন্দুটা বৃত্তের বাইরে হতে হবে অথবা কি পরিধিতে অবস্থান হতে হবে আর কি। সো এটা একটু দেখাই। সো এরকম দেওয়া আছে তোমাকে, এটা 4-2। বৃত্তের সমীকরণ দিয়েছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমার বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণ দেওয়া মানে আমি কিন্তু কেন্দ্র আর ব্যাসার্ধ জানি। সো কেন্দ্র হচ্ছে তোমাদের এটা হচ্ছে 1,2 এরকম, আর ব্যাসার্ধ হচ্ছে তোমাদের আর ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস মানে 1,4 মানে 1 প্লাস 4 মাইনাস 1, তাহলে থাকবে হচ্ছে 2 বা আর ইকুয়াল টু আমাদের 2 একক আসতেছে আর কি। হ্যাঁ, তো এখন ফার্স্ট কাজ হচ্ছে বা ফার্স্ট কথা হচ্ছে -5,4 যে বিন্দুটা আছে সেটা বৃত্তের কোথায় অবস্থিত সেটা আমাকে বুঝতে হবে আর কি, বা বৃত্তের বাইরে অবস্থিত সেটা আমাকে বুঝতে হবে। সেই জন্য আমরা -5,4 বিন্দুটা কী করবো, এই বৃত্তের সমীকরণে বসা প্লাস মান পাইলে তাহলে বুঝতে হবে যে 5,4 বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত আছে। মানে সেম দেওয়া হচ্ছে, সেম আমরা আগের মতো। সো তাহলে দেখো আমার এখানে কি হইতেছে, যে এখানে যদি তোমাদের এই বিন্দুটা যে দিচ্ছে এখানে -5,4 সেটা বসে এখানে, মানে আমাদের এরকম ছিল যে x² প্লাস y²
প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c এরকম ছিল, মানে লেফট সাইডটা। সো এখানে আমি বসাবো, যেমন বসালে কী আসে দেখো, এখানে আসতে হচ্ছে এরকম, যে এটা হচ্ছে -5 স্কোয়ার প্লাসে তোমাদের আসে হচ্ছে 2 স্কোয়ার, মানে সরি -5,4 আসলে -5,4, তাহলে প্লাসের 4 স্কোয়ার প্লাসে তোমাদের 2 এন্ড আছে জি, আর জির মানটা যদি বসে এখানে কি আছে দেখো, জির মান আছে 1। সো তাহলে 1 বসলে 1 বসানো দেখবেন, তাহলে x1 মান আছে -5। সো এটা হচ্ছে আমাদের এরকম হবে। x1 এর জায়গায়, আর জির জায়গায় বসাচ্ছে হচ্ছে তোমাদের 1, আর এফ এর জায়গায় দেখো কি হইতেছে, প্লাস হচ্ছে 2, এফ এর মান হচ্ছে তোমাদের 2 × 2 আর আছে × 4 এরকম, আর লাস্টে আছে তোমাদের +1, সি মান ছিল +1। দেখো অবস্থা, এইটা তো সমীকরণ ছিল, এইটা দুঃখজনক বিষয়টা। এই সমীকরণ না বসে আমি ডিরেক্ট এখানে বসাতেছি। আচ্ছা, এই সমীকরণটা হচ্ছে এরকম, সরি এটা আমি জেনারেল সমীকরণ লিখে লিখছি। এটা হচ্ছে x² + y² - 2x - 4y + 1 = 1, এই সমীকরণ বসাতে হবে। সো এই সমীকরণ যদি বসাই তাহলে, মানে আমি তোমাদের দেখাইতে গিয়ে এখানে বসাই দিছি ভুল করে। সো আমি কী করবো, এই সমীকরণে বসাবো, কি বসাবো, x এর জায়গায় বসাবো -5, y এর জায়গায় বসাবো 4। তাহলে দেখো এখানে কী আসে, -5² + 4² -2 ইন্টু তোমার x তোমার হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে ×5 হবে, প্লাস হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার কী আছে দেখো, আমার -4y। সো 4y ক্ষেত্রে -4 × 4 এরকম আসবে +1। সো দেখো কত আসে, এখানে আসছে 25 + 16, এখানে +10 -16 +1, তাহলে এই 16 কাটা, তাহলে দেখো এটা প্লাস মানে আসতেছে, এখানে হচ্ছে 26 আর 10 আছে 36 + 1 37। আর কোনো 1 আছে কি না এখানে, 36 35 আর 36, এটা কিন্তু প্লাস, তার মানে এটা কিন্তু প্লাস মান। সো প্লাস মান মানে কি, সুতরাং তোমার বিন্দুটি মানে এই বিন্দুটি -5,4 বিন্দুটি হচ্ছে তোমার বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে অবস্থিত। সো বৃত্তের বাইরে অবস্থিত হলে অবশ্যই আমাদের স্পর্শক কিন্তু দুইটা হবে। সো আমি একটা রাফ ছবি আঁকি, মানে এইরকম ধরো, এটা আমার একটা বৃত্ত, নাটটা এতই ঢিলা, টান দেওয়া লাগবে। সো এটা আমার বৃত্তের কেন্দ্র আমাকেও আমরা পেয়েছিলাম 1,2, আর ব্যাসার্ধ পেয়েছিলাম মেবি 2 একক। সো এখানে ধরো আমার একটা বাইরে বিন্দু আছে, তো এইখানে, তো এটা আমাদের বিন্দুটা আছে -5,4। সো এই বিন্দুতে আমি জানি দুইটা স্পর্শক আঁকা যায়, বাইরে বিন্দু থাকলে এই একটা আর এই একটা, দুইটা স্পর্শক। সো এখন কথা হচ্ছে আমি কি করব, দেখো এটা কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা স্পর্শকের উপর কিন্তু লম্ব, এটা আর এটা আর, সেটা ধরো আমার টি, এটা আমার টি প্রাইম এরকম। সো আর ইকুয়াল টু দিচ্ছে তোমাকে 2 একক, এখানে কিন্তু আমার 2 একক, ঠিক আছে। সো সব সেম আগের মতো, জাস্ট আমাকে -5,4 বিন্দু হতে স্পর্শক রাখতে বলছে। সো এই জন্য আমি কী করলাম, -5,4 থেকে এই বৃত্তের উপর দুটো স্পর্শক এঁকে দিলাম, একটা পিটি আর হচ্ছে পিটি প্রাইম। আর বাই চান্স যদি তোমাদের -5,4 বিন্দুটা বৃত্তের ভিতরে হতো, তখন কিন্তু আমি কোনো স্পর্শক পাইতাম না, তখন ছেদক বা জিয়া পাইতাম, কোনো স্পর্শক পাওয়া যেত না।
সো যদি তোমাকে দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আগের মতো আমি কী করতাম, বৃত্তের সমীকরণে জাস্ট বিন্দুটা বসায় দিতাম। এই যে তোমাদের এখানে দেখো আমি আগে বসায় দিয়ে কত পাইছিলাম, এখানে 36 পাইছিলাম। এটাকে রুট করে দিলে কিন্তু আমি দৈর্ঘ্যটা পেয়ে যেতাম, একসাথে 2 অঙ্ক হয়ে যেত আর কি। এরকম মানে স্পর্শকের দৈর্ঘ্য চাইলে দৈর্ঘ্য পিটি ইকুয়াল টু পিটি প্রাইম ইকুয়াল টু তোমাদের যদি এই আগের মতোই আর কি, এইখানে আমি কী করবো, বৃত্তের সমীকরণে জাস্ট ওই বিন্দুটা বসাই দেবো, -5.4। তাহলে এটা ছিল আমাদের 25 প্লাস 16, তারপর মানে এইটাই আর কি, হ্যাঁ, +60 +10 -16 +10 -16 +1। সো এটাকে ক্যালকুলেশন করলে আমার আসছে 36, তার মানে 6। সো এটা হচ্ছে আমার স্পর্শক দুইটার দৈর্ঘ্য। এর চাইতে আমি এভাবে করে দিতাম, সমস্যা নয়। তো সমীকরণ বের করতে বলছে, এই জন্য আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণে অ্যাপ্লাই করি। ধরো এটা তো দুইটাই এই বিন্দুগামী, সো মাইনাস এরকম বলতে পারি যে 4 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। দুইটা স্পর্শক আসবে, দেখাই তোমাদের। তোমাদের y মাইনাস y1 এটা ছিল ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সো এখানে আমি y জায়গায় বসে হচ্ছে 4, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু m ইন্টু x প্লাস 5। সো এরকম আমি একটু সাজাই এটাকে, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু mx প্লাস 5m। সো এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা আসছে mx মাইনাসের y, তারপর হচ্ছে প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0। এটা ধরো আমার 2 নং স্পর্শকের সমীকরণ। সো দেখো এখানে শুধু আনন, কিন্তু আমার এমটাই, বুঝতে পারছো? সমীকরণ বের করতে পারলে আমরা স্পর্শক বের হয়। তাহলে আমরা তো জানি যে তোমাকে কি বলে, লম্ব দূরত্বটা, আমার এই যে লম্ব দূরত্বটা আছে স্পর্শকে বৃত্তের কেন্দ্রতে স্পর্শকের যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধের সমান। সো এটা আমি জানি, তাহলে আমরা এটাকে এখানে করে দিতে পারি। এটা সাজালাম কেন, অনেকে বলতে পারে ভাই এখানে রেখে দিলে হতো, হ্যাঁ ভাই হতো, সমস্যা নেই, বাট এখানে সাজাচ্ছে তোমাদের ওই যে লম্ব দূরত্ব সূত্রটা যাতে আমরা সহজে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমার এক্সের সহগ ওয়াই সহগ এখানে এগুলো লাগে, সেই জন্য আমরা এইভাবে সাজালাম আর কি। হ্যাঁ, সো এখন দেখো আমাদের এম আর বের করার জন্য জাস্ট কেন্দ্র থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধের সমান দেখাতে হবে। সো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি বলতে পারি এরকম যে কেন্দ্র তোমাদের 1,2 থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে সুতরাং আমার ডি ইকুয়াল টু আর হবে। সো ডিটা বের করার জন্য আমি কী করবো, জাস্ট প্লাস মাইনাস, দেখো আমি কী করবো, এখানে এই সমীকরণে জাস্ট আমি কী করবো, আমাদের বিন্দুটা বসাই দেবো 1,2, তাহলে এরকম আসবে। এখানে যদি 1 বসে তাহলে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এটা শুধু এম। আর হচ্ছে তোমাদের মাইনাসের ওয়াই জায়গায় বসাবে 2, তাহলে 2 প্লাসে তোমাদের 5m প্লাস 4 এরকম ডিভাইড বাই রুট ওভার অফ তোমাদের কত আসে দেখো, এখানে এম স্কোয়ার ওয়াই এসে তাহলে +1 এরকম আসে ইকুয়াল টু তোমাদের আর ছিল 2, এই তোমাদের মনে থাকে এরকম। সো এটা হচ্ছে অবস্থা। তাহলে এখানে আমি কী করতে পারি, একটু ক্যালকুলেশন করলে এটাকে ওপাশে নিয়ে যেতে পারি। তাহলে এখানে দেখো এটা আছে +5m + m, তাহলে 6m, এখানে আসছে তোমাদের +2, তাহলে 6m +2 ইকুয়াল টু এটা আসছে তোমাদের প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ m স্কোয়ার +1 এটা আসছে। 2 দ্বারা যদি একটু ভাগ করে দিই, 2 দ্বারা একটু ভাগ করে দিই, তাহলে দেখো কারণ 2 দ্বারা তো ভাগ যায় সব থেকে, তাহলে এটা আসছে 3m +1 ইকুয়াল টু প্লাস মাইনাস m স্কোয়ার +1 এরকম আসে। সো এটা আসতেছে, এটা আসলে আমার
এটাকে আমি একটু বড় করে দিতে পারবো কারণ রুট আছে আর প্লাস মাইনাস একটা ঝামেলা, সো বড় করে দিলে এরকম আসছে 3n প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এরকম আসবে যে কে দাঁড়া 1 মিনিট। সো আমি এখানে বড় করে দিছি, সো এটা আমার হচ্ছে 3 করলে হচ্ছে তোমাদের 9m স্কোয়ার প্লাসে তোমাদের আসবে তোমাদের 6m প্লাস 1 ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1। সো এটা আসবে 8m স্কোয়ার প্লাস 6m ইকুয়াল টু 1 কাটা যায় 0। তাহলে দেখো এটা কি আসে তোমাদের আসবে হচ্ছে এরকম, যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আসবে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 3m ইকুয়াল টু 0। সো এখানে আমি এমটা কমন নিতে পারি, এমটা যদি কমন নিই তাহলে কি থাকে এখানে 4m প্লাস 3। সো দেখো এর মধ্যে কিন্তু দুইটা মান, সুতরাং m ইকুয়াল টু একটা আসবে 0, m ইকুয়াল টু 0 অথবা তোমরা বলতে পারো যে m ইকুয়াল টু আমাদের মাইনাসের 3/4। এটা আসলে দুইটা মান আসছে, সেম মান দুটি আসা মানে আমার কিন্তু স্পর্শক দুটি আর কি। সো এম দেখো ঢাল কিন্তু 0 মানে কি এটা কিন্তু আমার x অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সো তাহলে দেখে আমি 2 নং সমীকরণে যদি বসাই, কারণ 2 নং সমীকরণে আমার স্পর্শক ছিল এটা আমার 2 নং সমীকরণ, তাহলে একটা সেম ইকুয়াল টু 0 বসালে m ইকুয়াল টু 0 হলে একটা পাবো, এটা আমরা ফিক্স দিয়ে আছি এই জন্য। তাহলে এখানে y কত আসবে দেখো, এটা এখানে আমি 0 হয়ে যাবে, এটা থাকবে y, এটা 0, তাহলে প্লাস 4 থাকবে, তাহলে এরকম হবে যে y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা একটা স্পর্শক। আর একটা হচ্ছে এবং m ইকুয়াল টু আমাদের মাইনাসের 3/4, মানে তোমাদের দেখো y মাইনাসে দেখো কি আসে দুই নং সমীকরণ মাইনাস 3/4 বসালে এখানে দেখো মাইনাস 3/4 x আসে, বা আমি এই সমীকরণে এখানে বসে আরও ভালো হয় এই সমীকরণে আর কি। দেখো y মাইনাস 4 ছিল এখানে ইকুয়াল টু তোমাদের m ছিল মাইনাস 3/4 আর x প্লাস 5, তাহলে এটা একই সমীকরণ। তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু আমাদের মাইনাসের 3/4 x প্লাস 5। সো এটাই আমরা আর কি এখানে যদি একটু করি তাহলে এটা যদি এই পাশে নিই তাহলে 4y মাইনাসের 16 ইকুয়াল টু মাইনাসের 3x মাইনাস 15 এরকম আসে। সো এটাকে বলেন 3x মাইনাস 3x প্লাস 4y মাইনাস এটা আনলে হচ্ছে 1 ইকুয়াল টু 0। সো এটা আমরা একটা স্পর্শক সমীকরণ, বুঝতে পারছো? সো m এর মান দুইটা আমরা স্পর্শক পাইছি m এর মান, সো এটাই হচ্ছে ব্যাপার। তার মানে দেখো আমার 4 নম্বর অঙ্ক থেকে এটাই বুঝতে পারলাম যে বৃত্তের বাইরে যদি আমার কোনো একটা বিন্দু দেওয়া থাকে তাহলে সেটা থেকে আমি অবশ্যই দুটো স্পর্শক পাবো, আর সেই স্পর্শক দুইটা দৈর্ঘ্য আমার সেই স্পর্শক দুইটা দৈর্ঘ্য কিন্তু আমার সমান হয়। হ্যাঁ, আর তোমার এক বিন্দুকে আমরা সরলরেখার সমীকরণ দিয়ে আমরা স্পর্শক সমীকরণ বের করতে পারি। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমার কি m এর মানটা আননোন থাকে, আর m এর মানটা আমরা বের করার জন্য d = r দিয়ে m এর মানটা বের করে ফেলি। সেটা আমি আগেই করছিলাম। তো 4 নং তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের 4 যদি শেষ হয় তাহলে 5 নম্বর বসে দেখো যে 1, 3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2x - y - 4 = 0 রেখাকে স্পর্শ করে। আচ্ছা, এই বৃত্তটা হচ্ছে এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই রেখাকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখানে আসলে বৃত্তের সমীকরণ দেয় না, এটা কিন্তু 4.1 এর মতো আর কি বলতে পারবো। সো এখন দেখো আমার কাহিনী হচ্ছে কি, এতক্ষণ আমাদের তোমাদের বৃত্তের সমীকরণগুলো দেওয়া ছিল, বাট এখানে বৃত্তের সমীকরণ দেওয়া নেই, বাট কেন্দ্র দেওয়া আছে। হ্যাঁ, সো দেখো কেন্দ্র দেওয়া থাকলে কিন্তু আমাদের সি ছাড়া বাদ বাকি দুটো জিনিস আমি জানি। সো এটা একদম ইজি অঙ্ক, সেটা দেখাই। সো মানে এর আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যে বৃত্ত দেওয়া থাকে আর একটা তোমাকে বলে যে, বা একটা বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দু থেকে আমাকে বলে যে স্পর্শক সমীকরণ নির্ণয় করে বলে। এখানে আমাকে স্পর্শক দেওয়া আছে আর কি,
বা স্পর্শক সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, স্পর্শ সমীকরণ দেওয়া আছে আর ভিত্তিক কেন্দ্র বলছে স্পর্শ সমীকরণ, মানে উল্টা আর কি মোটামুটি। সো এখানে দেখো আমার 5-এর 1। সো এটা আমাদের এরকম, তবে স্পর্শ বিন্দু কিন্তু দেওয়া নেই। সো আমার অত কিছু লাগে না, আমার জাস্ট বৃত্তের ব্যাসার্ধটা লাগবে এখানে, বা সির মানটা হলেও হয়। এটা আমার বৃত্তটা বিদ্যুৎ কেন্দ্র দেওয়া আছে 1, -3। সো এখন বলছে যে আমার এই বৃত্তের হচ্ছে একটা স্পর্শ। স্পর্শকের সমীকরণ আমাকে দেওয়া আছে কত 2x - y - 4 = 0। সো এটা ধরো আমার 2 নং সরলরেখা 2x - y - 4 একটা এটাকে স্পর্শ করে। যদি স্পর্শ করতে হবে আমি জানি কিন্তু এই সরলরেখা লম্বযুক্ত বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান আছে। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কিন্তু এইটা, কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্বযুক্ত, এটা ডি, এটাই ব্যাসার্ধ, এটা কিন্তু আবার। সো দেখো এই বৃত্তের সমীকরণ কিন্তু আমি জানি এরকম হবে, যে মানে যদি বসাই দিই আমি তোমাদের সো সেক্ষেত্রে আমার শুধু সি মানটা আর কি জানা থাকে না। সো আমি একটু দেখাই দিচ্ছি, আমরা ওইভাবে জি দিয়ে না করলেও ব্যাসার্ধ দিয়ে করলে ভালো হয়, কারণ আমি জানি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কিন্তু এইচ কমা কে কমা আর দিয়ে করি, মানে এক্স মাইনাস তোমাদের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার আর স্কোয়ার। তাহলে দেখো আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে কেন্দ্র থেকে আমার কি এই সরলরেখার লম্বযুক্ত। সো তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বের করে ফেলি লম্বযুক্ত। সো এখানে তুমি এরকম বলতে পারো যে এখানে আর বা ডি ইকুয়াল টু তোমাদের, আমি যেহেতু ব্যাসার্ধ লাগবে আমি মূল্যাস নিয়ে কাজ করি, তুমি এই সমীকরণে যাচ্ছে বিন্দুটা বসাই দাও, তাহলে কি আসলে দেখো এখানে আসবে 2, এখানে আছে তোমাদের 2x। দেখো আমি কোনো চিহ্নই দিইনি মাঝখানে, এটা ছিল কি -y। সো এখানে আসবে হচ্ছে এটা যেহেতু মাইনাস এটা হচ্ছে প্লাসের 3, 2x + 3 -4 ওগুলা সুইটেবল হবে 2² প্লাস তোমাদের কত 1² মানে +1 বলতে হবে। সো এরকম আসে, তাহলে আমার আর ইকুয়াল টু কত আসে দেখো, উপরে আসবে হচ্ছে তোমাদের 5 আর 1, তাহলে আসবে 1, তাহলে এটা আসবে 1 √ থাকছে এত একক আসে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ হলে আমি তো কেন্দ্র ব্যাসার্ধ যাই বৃত্তের সমীকরণ বের করতে হবে। সুতরাং কেন্দ্র সি হচ্ছে আমাদের 1, -3 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমাদের কত আসে যে 1,5 একক বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আসবে এরকম যে x - 1 হোল স্কোয়ার প্লাস y + 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/5। এরকম। সো 1/5 মানে আমি এটাকে স্কোয়ার করে দিচ্ছি, এটা আর স্কোয়ার ছিল, সো এটাকে ভেঙে দিতে পারো বা এইভাবে রাখলে হয় না তা না, বাট ক্যালকুলেশন করে দেওয়া ভালো। তাহলে এটা আছে x² - 2x + 1 এরকম, আর এখানে হচ্ছে প্লাসের y² প্লাসের 6x + 9 1/5। সো তুমি একটা কাজ করে 5 দ্বারা গুণ করে দাও, তাহলে আসবে এরকম যে 5x² মাইনাস তোমাদের 10x কীভাবে আসলো, হ্যাঁ ঠিক আছে 10x, তারপর তোমাদের +5, তারপরে তোমাদের +5y² প্লাসের 30y +45 = 1। ঠিক আছে, এইদিকে দেখা যাচ্ছে এখানে। সো এটা গেল, তাহলে আমার এটা আসে, তাহলে আমি কি ক্যালকুলেশন করি, 5x² + 5y²
5y স্কোয়ার, তারপর মাইনাসের 10x, মাইনাস 10x প্লাস 30y প্লাস 49 ইকুয়াল টু 0। সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা একদম ইজি অঙ্ক ছিল। সো এরপরে 5 যদি বুঝো তাহলে 6 দেখো, 5 বাকিগুলো সেম। বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্রের মূলত রেখা স্পর্শ করে। সো বাকিগুলো আছে। 6 দেখো যে 6 এক কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y ইকুয়াল টু 0 ইকুয়াল টু 15। বৃত্তের 4,-11 বিন্দুতে অঙ্কিত স্পর্শক সমীকরণ নির্ণয় করতে পারো। সো এটা আর কি একদম আমাদের টাইপ 1-এর মতো, মানে টাইপ 1-এর যে থিওরিগুলো দেখাছিলাম ওইগুলো আর কি। মানে এটা হচ্ছে পরিধিতে একটা বিন্দু আছে। সো পরিধিতে যদি বিন্দু থাকে তাহলে আমি ওই বিন্দুতে কি হচ্ছে স্পর্শক। আচ্ছা, এটা এখন তুমি যদি বুঝতে পারো। সো মেন কথা হচ্ছে এটা পরিধিতে কি না আমি এখানে বুঝতে পারতেছি, বাট তোমাদের আমি শিওর না, যেহেতু অঙ্কে আমাকে বলছে এইভাবে আমাকে এটা দেখাতে হবে, মুখ দিয়ে চিন্তা করলে তো হবে না। তো এই জন্য আমরা কী করবো, এই বিন্দুটা এখানে বসাই দেবো যে 0 আসে না। যদি 0 আসে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পরিধিতে। প্লাস আসলে এটা বাইরে হবে, তাহলে স্পর্শক 2টা, আর মাইনাস হলে ভিতরে কোনো স্পর্শকই পাওয়া যাবে না। সো যেহেতু স্পর্শক সমীকরণ স্পর্শক বলে দিচ্ছে তাহলে অবশ্যই এটা হয় বৃত্তের বাইরে হবে না বৃত্তের পরিধিতে হবে। বুঝতে পারছো? সো তাহলে মেন কথা হচ্ছে যদি 4,-11 বিন্দুটি যদি বৃত্তের বাইরে হয় তাহলে আমার আগের মতো স্পর্শক হবে 2টি, মানে সেম আগের টাইপের অঙ্কটা। আর তোমাদের যদি এটা বসাই তাহলে যদি 0 পাই তাহলে বৃত্তে পরিধিত। হ্যাঁ, সো তাহলে সেটাই আমি একটু দেখার চেষ্টা করি। যেমন 6-1 আমাকে একদম দিচ্ছে যে x² প্লাস y স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y 50, এটা একটা বৃত্তের সমীকরণ দিচ্ছে। সো এই বৃত্তের সমীকরণে আমি কী করবো, দেখো আমি এটা কেন্দ্র ব্যাসার্ধ জানি। দেখো এখানে কোনো ধ্রুবপদ নাই, ধ্রুবপদ নাই মানে হচ্ছে আমার বৃত্তটা মূলবিন্দুগামী। সো এখন দেখো এটা কি আছে, আচ্ছা ধ্রুবপদ তো আছে এখানে, ওই পাশে নিয়ে গেছে, সরি আমি এটা খেয়াল করি না। তাহলে কেন্দ্র আসে কি আমাদের 3/2, আর হচ্ছে তোমাদের 10/2 মানে 5, মানে মাইনাসের 5, আর -2 দ্বারা ভাগ করতেছি। তাহলে আর ব্যাসার্ধ r ইকুয়াল টু √d² প্লাস মানে হচ্ছে 9/4 প্লাস তোমাদের 25, আর এটা আছে তোমাদের ওই পাশে হচ্ছে এই পাশে আনলে -15, তাহলে +15 প্লাস এরকম আসে। সো এটা হচ্ছে এরকম। সো এটাকে আমি যদি করি, ক্যালকুলেটারে করি, তাহলে কত আসে দেখো। সো তোমাদের 9/4 প্লাস 25 প্লাস 15, 13/2 আসে। এটাকে করলে তোমাদের 6.5 বা 0.5 হলে 13/2 বা 6.5 এরকম আসে। পয়েন্টের লেখা যদি উচিত না, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 13/2। সো এখন আমার এত একক। হ্যাঁ, এখন আমার হচ্ছে 4,-11 বিন্দুটি কোথায় অবস্থিত সেটা সেকেন্ড কাজ সেটা দেখ। তাহলে 4,-11 বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত সেটা বুঝতে হবে। সেটা বোঝার জন্য তুমি এই বৃত্তের সমীকরণ জাস্ট এই বিন্দুটা বসাই দাও। তাহলে আমাদের এটা হচ্ছে এরকম যে x1² প্লাস আর y1² 3x1 এরকম প্লাস 10y1 -15। তাহলে এখানে বসে x1 জায়গায় আমি বসাই তোমাদের 4, তাহলে এটা হচ্ছে 16, আর 11-এর ক্ষেত্রে তোমার 11 করলে 121, তারপর সব মাইনাসের তোমাদের কত দেখো এখানে আছে 3×4 = 12 -12, আর এখানে যদি y বসে তাহলে 10 × 11, তাহলে -110, আর তোমাদের -15, তাহলে কত আসে দেখো এখানে 16 আছে আর 121 আছে, মানে তোমাদের কত হলো দেখো এখানে 16 তারা যোগ করলে আছে তোমার 131 প্লাস 6, তাহলে 137, 137 মাইনাসের এখানে কত আসে দেখো 15 করলে হচ্ছে তোমাদের 125 আর 12
125 আর 12 হচ্ছে 137। তাহলে দেখো এখানে 0 আসতেছে। 0 আসা মানে কি? সুতরাং বিন্দুটি বৃত্তের পরিধিতে অবস্থিত। পরিধিতে অবস্থিত। পরিধি যদি অবস্থিত হয় তাহলে আমি জানি স্পর্শক হয় একটা। সো এই হচ্ছে অবস্থা। সো দেখো আমাদের এই যে 4 নম্বর যে অঙ্ক করলাম, এই 4 আর 6 একই অঙ্ক আর কি, একই অঙ্ক। বাট এখানে ছিল হচ্ছে তোমাদের বিন্দুটা ছিল বাইরে, আর এখানে হচ্ছে বিন্দুটা স্পর্শকের বৃত্তের উপরে, মানে তোমাদের বৃত্তের পরিধিতে অবস্থিত। ওখানে ছিল হচ্ছে বৃত্তের বাইরে। সো দেখো আমার স্পর্শক কিন্তু যদি বলছে যে যদি আমার 4,11 বিন্দুটি বৃত্তের পরিধিত হয় তবে 4,11 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। সো এটাই আমরা একটু দেখার চেষ্টা করবো। এরকম এরকম আছে, হয়ে গেল। যেমন আমার এই বৃত্তটা আছে এরকম, সো এটা হচ্ছে আমার কেন্দ্র। আচ্ছা 3/2, -5, আর এটা কেন্দ্র ছিল দেখো 3/2 -5, আর হচ্ছে ব্যাসার্ধ এটা, এটা আমার বিন্দুটা দেওয়া আছে স্পর্শ বিন্দু, ছবি এটা পি। -11, সো এই বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এটা দুইভাবে করতে পারি, ঢাল দিয়ে করতে পারি, সরলরেখার সমীকরণ দিয়ে করতে পারি। সো আমি হচ্ছে ওই কেন্দ্র আর স্পর্শ বিন্দুটা যোগ করে দিছি, তাহলে আমার সিপি ইকুয়াল টু কিন্তু আর, এটাই হচ্ছে আর, এটা লম্ব, এটাই ডি, এটাই আর, যেটাই বলো তুমি। এখন স্পর্শ সমীকরণ দুইভাবে বের করতে, তুমি সমীকরণ দিয়ে বের করতে পারো, না ঢাল দিয়ে করতে পারো আর কি। সো এখন হচ্ছে আমার দেখো আমি প্রথমে একটু ঢাল দিয়ে করার চেষ্টা করি। তাহলে আগে তুমি কী করো দেখো, এটা যেহেতু আমার দুইটা বিন্দু দেওয়া আছে, সো আমি ঢাল বের করতে পারি। সো ঢাল বের করলে এটা ঢাল যদি যা হবে এটা ঢাল হবে, তার উল্টা মানে উল্টা চিহ্ন আর কি। সো কারণ আমার ব্যাসার্ধ আর স্পর্শ করছে পরস্পরের লম্ব, তাহলে আমরা কী করে দেখো ব্যাসার্ধের ঢালটা বের করি। তাহলে এরকম হচ্ছে ব্যাসার্ধের ঢাল, এটা মেথড 1। ঢাল হচ্ছে আমার এম আর ধরো, দেখো আমার কি আসে, এটা হচ্ছে কোটিদের অন্তর ডিভাইড বাই ফুলদের অন্তর। তাহলে দেখো এখানে কি আসে, -5, আর এখানে আছে 11, তাহলে +11, -5 +11, আর এখানে আছে -3/2 আছে, 3/2 আর -4, এটা এরকম আসে। সো এটা করলে আসবে এখানে আসে 6, এখানে আসে তোমাদের কত, এখানে আসবে -5/2 ইকুয়াল টু তোমাদের আসবে -12/5, ঠিক আছে। সো এটা আসছে তোমাদের ব্যাসার্ধের ঢাল, তাহলে স্পর্শকের ঢাল হবে উল্টা মানে উল্টা চিহ্ন, সুতরাং স্পর্শকারণ তারা পরস্পর লম্ব। ঢাল এম ইকুয়াল টু হবে আমাদের 5/12। সো দেখো আমার স্পর্শকটা কিন্তু 4,11 বিন্দু আমি, তাহলে আমি করতে পারবো। সুতরাং
তোমার এরকম বলতে হবে যে 4, -11 বিন্দুগামী স্পর্শক সমীকরণ। দেখো এখানে ঢাল কিন্তু একটা, ঢাল একটা মানে কিন্তু আমার স্পর্শক একটা। তাহলে এটা ছিল y - y = m × x - xn। সো এটা করলে হয় তাহলে y +11 m এর মান পাইছি আমি 5/12 x - 4। সো এটাকে আমি যদি একটু করি প্লাস 12y প্লাস তোমাদের কত 11 দ্বারা গুণ করলে আসছে 132 = 5x - 20। সো এটাকে এই পাশে নিয়ে আসলে তোমার আসবে 5x -12y 5x - 12 -152 হবে কত দূর। এটাই তুমি হ্যাঁ। সো আরেকভাবে করলে তুমি সমীকরণ দিয়ে করতে পারো, মানে দুই বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ ছিল, তুমি দুই বিন্দুগামী দিয়ে ব্যাসার্ধের সমীকরণ বের করবে, দেন হচ্ছে তার লম্ব রেখা বা স্পর্শকের সমীকরণ বের করবে। সো এটা হচ্ছে ব্যাপার। সো এটা হচ্ছে, সো তুমি মেথড 1 এইভাবে করতে পারো, আর মেথড 2 তে করলেও করতে পারো, তোমাদের সমস্যা নেই। মেথড 2টা ছিল আমাদের, আমরা আগে হচ্ছে ব্যাসার্ধের সমীকরণটা বের করবো, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেন হচ্ছে আমার জানি যে ব্যাসার্ধের সাথে স্পর্শকটা হচ্ছে লম্ব। সো এটা হবে হচ্ছে তোমার লম্বের এটা বের করে, লম্বের সমীকরণ বের করে = k লিখবা। কে হচ্ছে কীভাবে বের করবা, কে মান এটা হচ্ছে 4, -11 বিন্দুগামী। সো এটা দিয়ে কে মান বের করলে স্পর্শক সমীকরণ তোমার ডিরেক্ট বের হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকভাবে করা যায় তোমাদের, অনেক বলে যে d = r দিয়ে করা যায় কিনা, হ্যাঁ ওইটাও করা যায়। তোমাদের ওই ঢাল বের করে ওইখান থেকে করা যায়, তবে ওটা আসলে ভালো নিয়ম না, হ্যাঁ। সো d = r মানে অনেক বড় নিয়ম। সো এখন দেখো আমরা আরেকটা জিনিস জানতাম, আরেকটা জিনিস বলতে শর্টকাট একটা মেথড জানতাম, যদি তোমাদের মনে থাকে। স্পর্শ বিন্দু কিন্তু এখানে দেখো দেওয়া ছিল। সো স্পর্শ বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু স্পর্শকের সমীকরণ বের করতে পারতাম। সো এটা ধরো মেথড 2, মানে একদম শর্টকাট নিয়ম। যদিও এটা আমরা মানে রিটেনের জন্য ইউজ করি না, এটা জাস্ট তোমাদের এমসিকিউর জন্য ইউজ করি। যে তোমাদের যদি এরকম হতো, যেমন এটাকে বলা হচ্ছে সরাসরি বৃত্তের সমীকরণ হতে স্পর্শক সমীকরণ বের করা। সরাসরি বৃত্তের সমীকরণ থেকে, মনে আছে যদি তোমাদের, সমীকরণ থেকে স্পর্শকের তবে এর জন্য স্পর্শ বিন্দুটা দেওয়া থাকতে হবে, হ্যাঁ। সো এরকম ছিল তোমাদের, আমি বলছিলাম। ধরো এটা আমার একটা বৃত্ত ছিল, দুইটা সব বৃত্তের জন্য ইউজ করা যায়, সমস্যা নেই। সহজ বৃত্তটা ছিল এরকম যে x² + y² = r², মানে তোমাদের বৃত্তের কেন্দ্র যদি 0, 0 হয় আর কি, আর যদি ব্যাসার্ধ হয় তোমাদের r, তাহলে বৃত্তের সমীকরণ x + y² = r²। সো এখন তো আমরা বলছিলাম যে এই বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু থাকে x1 y1, তাহলে আমরা এই x1 মধ্যে স্পর্শক সমীকরণ বের করতে পারি। মানে এটা ধরো আমার একটা বিন্দু দেওয়া আছে x1 y1, স্পর্শ বিন্দু, এটা হচ্ছে x1 y1। সো এই বিন্দুতে আমি কিন্তু স্পর্শকের সমীকরণ বের করতে পারবো বৃত্তের সমীকরণ দিয়ে, এটা হচ্ছে স্পর্শক। সো এটার সমীকরণ কীভাবে বের করবো আমরা বলছিলাম আমরা এই বৃত্তের সমীকরণটাকে রিরাইট করি। রিরাইট করা মানে এরকম ছিল, মানে এটাকে আমি ভেঙে লিখতাম, x × x লিখতাম, y × y লিখতাম, দেন একটা x এর জায়গায় x1 বসাতাম আর একটা y এর জায়গায় y1, মানে এই বিন্দুটা বসাই দিতাম আর কি। তবে ওই বিন্দু আমার স্পর্শক সমীকরণ তো বের হয়ে যেত। সো এটাকে আমরা এরকম লিখতাম যে x × x1 + y × y1, হ্যাঁ, বা y1 = r², এটা করলে হয়ে যায় স্পর্শক সমীকরণ। বা আমরা আরেকটা জানতাম, যদি তোমাদের যা হয় বড়টা হয় GFC দিয়ে, সেটাও করা যাবে, সমস্যা নাই। সো এটা ধরো আমাদের GFC সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c = 0। সো এই বৃত্তের পরিধির উপর একটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বলছে px1, y1। সো এটার স্পর্শকের সমীকরণ আমরা কিন্তু, মানে স্পর্শ বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ এটা বের করতে পারি। সো যদি স্পর্শক হয়, সো এখানে আমরা বলছিলাম যে এটাকে রিরাইট করি GFC, তাহলে x x1
প্লাস y1 প্লাস 2g যে 2gx ছিল তাহলে ওখানে 2x, সো ওখানে 2x এর জায়গায় একটা জায়গায় বসাবা x এর আর একটা x থাকবে, তাহলে এটা হচ্ছে g তোমাদের 2x কে কি লিখছিলাম আমরা x প্লাস x সেরকম ছিল, সো এখানে জন্য একটার জন্য লিখতেছে তোমাদের x, একটার জন্য হচ্ছে প্লাস x, 2f এর বেলা সেম, আর একটার জন্য y লাগবে প্লাস f y প্লাস y প্লাস c করলে এটা করলে হয়ে যায়, বুঝতে পারছো? সো এটা হচ্ছে ব্যাপার, এই জন্য তোমরা এমসিকিউতে এটা ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। বাট ভিডিও নিয়ে এটা ডিরেক্ট লিখবে, স্যার বলবে যে অন্য কাউটা দেখে লিখছো। সো এটা হচ্ছে ব্যাপার। সো 6-2 দেখো তোমার কি বলছে যে x প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 0 বৃত্তে পরিধিস্থ 6 মাইনাস 6 মাইনাস 6 বিন্দু স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারছে। স্পর্শক মানে হচ্ছে, তো স্পর্শক অবিলম্ব মানে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো। সো এখন দেখো এখানে মজার ব্যাপার হলো, আমাকে বলেই দিচ্ছে যেটা হচ্ছে বৃত্তের পরিধিস্থ মানে পরিধির একটা বিন্দু, তোমাকে এখানে চেক করার কিছু না, যেমন আগের অঙ্কটা কিন্তু চেক করা লাগছিল, হ্যাঁ এটা। সো এখানে চেক করার কিছু না, তাহলে 6-2টা এক টাইপের, এই 6-2, সো এটা 4-এর মতো অঙ্ক। সো সেমভাবে তুমি আমাকে দেওয়া আছে এরকম, y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 1 নং বৃত্তের সমীকরণ। সো তাহলে আমার কেন্দ্র জানি, কেন্দ্র হচ্ছে আমাদের c হবে হচ্ছে 2, -3, 2, -3 এর ব্যাসার্ধ r ইকুয়াল টু 2 প্লাস x মাইনাস c, তার মানে 4 প্লাস 9 প্লাস 12 এরকম। সেটা করলে আসে কত তোমাদের 4 আর 16 আর হচ্ছে 4 আর 9 আমাদের 13 আর হচ্ছে তার মানে 25, তাহলে আরগুলো 5 একক বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কিন্তু আমি বের করে ফেললাম। এখন বলছে যে আমাকে 6, -6 বিন্দুতে স্পর্শক আর অবিলম্ব সমীকরণ বের করতে বলছে। সো আমি দেখো আমি একটা কাজ করে একটা বৃত্ত এঁকে নিই। সো আমি কী করবো দেখো, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্রটা, এটাকে আমি বলছি সি, এটা হচ্ছে 2, -3। সো এটা হচ্ছে আমার ধরো 6, এটা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়ার দরকার নেই, ধরো এটা হচ্ছে আমাদের 6, -6 এই বিন্দুতে। সো এই বিন্দুতে আমার স্পর্শক আর অবিলম্বের, স্পর্শক হচ্ছে এটা স্পর্শক, আমি আগে থেকে জানি, এটা হচ্ছে স্পর্শক, আর অবিলম্ব হচ্ছে এই বিন্দু দিয়ে যাবে, কিন্তু এটা যাবে হচ্ছে কেন্দ্র দিয়ে, আগের মতোই যাবে, এটা হচ্ছে অবিলম্ব। সো এটা হচ্ছে লম্ব এটার উপরে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি তোমরা দেখো, আমরা কিন্তু স্পর্শকের যে সমীকরণটা, এটা কিন্তু শর্টকাটে ব্যবহার করতে পারি বা বের করে ফেলতে পারি একদম বৃত্তের সমীকরণ হতে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটাকে ডিরেক্ট করে লিখতে হয় আর কি। সো আমরা আগে চলো একটু ফর্মাল ওয়েতে করি, দেন শর্টকাটটা দেখবো না। যেমন ফর্মাল ওয়েতে করলে দেখো আমাদের অবিলম্বের আমরা ঢাল দিয়ে করি আর কি, হ্যাঁ। সো আগে অবিলম্বের ঢালটা বের করো, কারণ অবিলম্বের জানি দুইটা বিন্দুগামী। সো অবিলম্বের ঢাল m0 লিখে যেতে অবিলম্ব। সো এটাকে আমি লিখতেছে কত আসে দেখো, আচ্ছা -3 + 6, আর এটা আসে তোমাদের কত 2 - 6,
তাহলে কত আসে, উপরে আসে 3, নিচে আসে -4। তাহলে স্পর্শকের ঢাল আমি বের করতে পারবো। m = 4/3, উল্টা মানটা চেঞ্জ হয়, ঠিক আছে। সো তুমি স্পর্শকের সমীকরণটা বের করে ফেলতে পারো, মানে 6 - 6 কিন্তু আমি 6 বিন্দু আমি স্পর্শকের সমীকরণ। বের করে এটা হবে তোমাদের এরকম যে y + 6 = m * x - 6। তাহলে আমি m এর মানও জানি, এটা ছিল আমাদের 4/3 6। তাহলে এটা বলা হচ্ছে তোমাদের 3y + 18 এরকম আসে, 4x - এর 24। সো এটাকে এবার আছে 4x - 3y মাইনাসের তোমাদের কত আসে 42 = 0। সো এটা আমাদের স্পর্শক সমীকরণ শেষ। সেমভাবে তুমি কী করতে পারো, অবিলম্ব সমীকরণ, যে এটা তো -6 বিন্দুগামী অবিলম্বের সমীকরণ, সেটা আর কি সেম আসবে, শুধু ঢালটা আলাদা। তাহলে y + 6 সরি = তোমাদের আসবে -3/4 x - 6। সো কী আসে দেখো, 4y প্লাস হচ্ছে তোমাদের 24 = -3x + 18 এরকম আসে। সো এটাকে এবার 3x + 4y, এটা এখানে তোমাদের প্লাসে কত আসে 6 = 0। এটা হচ্ছে তোমাদের ব্যাপার, দেখো। সো অবিলম্বটা বুঝতে পারছো, অবিলম্বটা হচ্ছে তোমাদের যে স্পর্শকের উপর, মানে স্পর্শ বিন্দুতে স্পর্শকের অবিলম্ব সংখ্যাটা হচ্ছে এরকম যে স্পর্শ বিন্দুতে, মানে এই তোমার এই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যে লম্বটা টানা হয় সেটা হচ্ছে অবিলম্ব। আর এই অবিলম্বটা আমার হচ্ছে কেন্দ্রগামী বা বৃত্তের কেন্দ্রগামী, এর জন্য আর কি এই চ্যাপ্টারে এটাকে আমরা ব্যাসার্ধ বা ব্যাস বলতে পারি। তার মানে ব্যাসার্ধ আর ব্যাসটা হচ্ছে এই চ্যাপ্টারের অবিলম্ব। সো আমরা ঢাল দিয়ে এটা বের করে ফেললাম অবিলম্বের সমীকরণ। অথবা তুমি সরল রেখার সমীকরণ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আর ঢাল ছাড়া সরল রেখা, মানে এটার অবিলম্বটা বের করবা, দেন এটা বের করবা, হয়ে যাবে। মানে এটা হচ্ছে 2 বিন্দু সরল রেখার সমীকরণ দিয়ে বের করতে পারো, দেন হচ্ছে স্পর্শকের সমীকরণ কে এর মানটা বের করতে পারো, এটাও করতে পারো, সমস্যা নাই। সো এগুলো আসলে অনুভব করা যায়, এটা করো আর এটা করো, কোনো সমস্যা নেই। তুমি এই পর্যন্ত বের করে দেন, এটা যদি তুমি অবিলম্ব দিয়ে করো বা কি বলে ঢাল দিয়ে না করো, তখন দেখো এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা। সো এটা হচ্ছে তুমি দেন 2, -3 বিন্দুগামী দিয়ে এখান থেকে এর মানটা বের করে করতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন যদি শর্টকাটে আমি যদি বের করতে চাই তোমাদের শর্টকাট ওয়েতে স্পর্শকটা, শর্টকাট ওয়েতে করলে দেখো আমাদের বৃত্তের সমীকরণ ছিল হচ্ছে x + y² - 4x + 6y - 12। তাহলে x² + y² - 4x + 6y - 12 = 0। সো এটা ছিল তোমাদের কি বলে বৃত্তের সমীকরণ। সো এখান থেকে আমরা কিন্তু সরাসরি এটাকে রিরাইট করে লিখব, মানে x(x1) + y(y1) মাইনাসের তোমাদের এরকম ছিল যে 2 ইন্টু, মানে একটা 2 চলে যাবে, x + x1 মাইনাস প্লাসের তোমাদের 3 ইন্টু কী লেখা যায় এটাকে 3 ইন্টু তোমাদের হচ্ছে y + y1। হ্যাঁ, সো এরপর হচ্ছে তোমাদের তোমরা বলতে পারো যে -12। সো এখানে 1 এর জায়গায় আর x1 1 এর জায়গায় বিন্দুটা বসাই দাও,
সো বৃদ্ধিটা ছিল তোমাদের 6, তাহলে এটা হবে 6x, এটা হবে -6y, -2 ইন্টু এক্সের জায়গায় বসাবো হচ্ছে -6 +6, তাহলে কত আসে এক্স ওয়ানের জায়গায় বসে হচ্ছে +6, তাহলে কত আসবে দেখো +6 আসলে এখানে আসতেছে তোমাদের -2 ইন্টু এখানে x+6 +3 ইন্টু ওয়ার জায়গায় বসে হচ্ছে -6, তাহলে হচ্ছে তোমাদের y -6 -12 ইকুয়াল টু 0 এরকম আসে। সো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে এরকম আসে 6x - 6y মাইনাসের এখানে আমি যদি গুণ করে দিই তাহলে 2x - 12 প্লাসের 3y মাইনাসের কত 18 -12 ইকুয়াল টু 0। সো এটাকে ক্যালকুলেশন করলে দেখো কত আসে 6x, আচ্ছা এখানে 4x আসবে, সরি কারণ এখানে আছে 2x, তাহলে 4x 6y কাছে কত আসে দেখো, এটা হচ্ছে তোমাদের 3y -3y, দেন হচ্ছে তোমাদের ধ্রুবপদগুলো দেখো, এখানে আছে -12 18, তাহলে কত আসে তোমাদের 30 আর 42 -42 দেখো এটাই আসছে, এটা আর এটা কিন্তু সেম। তার মানে এইভাবে করা যাবে, সমস্যা নাই, বুঝতে পারছো? তবে একটু খেয়াল রাখবা এই জায়গাটা, বুঝতে পারছো? কারণ এখানে আমরা কিন্তু 2x এর জন্য লিখছিলাম x প্লাস আর কি, ঠিক আছে? সো এই জন্য যে এখানে আমাদের যেহেতু আমার 4x আছে, একটা 2x কিন্তু এখানে চলে গেছে, এই জন্য 2 দিয়ে এরকম করে লিখছি। তাহলে এই হচ্ছে তোমাদের 6, হ্যাঁ 6 আর 4 হচ্ছে আমাদের সেম মেথড ছিল। সো বাকি অঙ্কগুলো আমি একটু পরে ক্লাসে দেখাতেছি।